প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাতে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে লাউয়ের যে সমীকরণ, লাউয়ের সমীকরণ প্রতিষ্ঠা করব বা প্রতিপাদন করব এবং সেখান থেকে আমরা ব্রাগের যে সূত্র রয়েছে সেটি আমরা প্রতিপাদন করব। সো এটি 10 মার্কের একটি প্রশ্ন এবং এইবার 2024 সালে যে পরীক্ষাটা তৃতীয় বর্ষের হবে, অর্থাৎ এটা 24-এর পরীক্ষা, মেবি 25-এ হবে। সো এই পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 100% ধরে নিতে পারো চলে আসবে এবং এটা 10 মার্কের একটা প্রশ্ন, সুতরাং অবশ্যই এটার গুরুত্ব অপরিসীম। আমি চেষ্টা করব তোমাদেরকে এটা সহজভাবে বোঝানোর। সো দেখো, আমরা শুরু করতেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক্স রে অপবর্তনের জন্য লাউয়ের যে সমীকরণ সেটি প্রতিপাদন এবং সেখান থেকে আমরা ব্রাগের সমীকরণ প্রতিষ্ঠা করব। সো ব্রাগের সমীকরণ আমরা আগের ক্লাসে দেখছি কিভাবে প্রতিপাদন করতে হয়, বা ব্রাগের সমীকরণটা কি সেটা ব্যাখ্যা আমরা দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা লাউয়ের সমীকরণ থেকে ব্রাগের সমীকরণ প্রতিপাদন করতে পারি। সো দেখো, এখানে বেশ কিছু বিষয় আমাদের লিখতে হবে। অ্যাকচুয়ালি ব্রাগের যে তোমার লাউয়ের যে সমীকরণ, লাউয়ের সমীকরণ প্রতিষ্ঠা বা লাউয়ের সমীকরণ প্রতিপাদন করতে হলে আমাদের এই চিত্রর মাধ্যমে এবং ব্যাখ্যার মাধ্যমে এটা প্রতিপাদন করতে হবে। সো আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারবা। দেখো, আমাদের এইরকম একটা চিত্র দিতে হবে মোটামুটিভাবে লাউয়ের সমীকরণের জন্য। সো চিত্রটাতে আমরা কি করছি, আমরা যেমনটা জানি যে আসলে ক্রিস্টালের ভিতরে বা কেলাসের ভিতরে মানে পরমাণুগুলো কীভাবে সুন্দরভাবে সজ্জিত থাকে, যে কোনো একটা পদার্থের ভিতরে পরমাণুগুলো সুন্দরভাবে সজ্জিত থাকে। তো আমরা এখানে একটা বিবেচনা করছি কি, যে একটা অভিন্ন পরমাণু অর্থাৎ একটি পরমাণুর একটা সারি বা গুচ্ছ আমরা বিবেচনা করছি। দেখো, এখানে একটা পরমাণু একটা পরমাণু একটা পরমাণু একটা পরমাণু, অন্যভাবে আমরা বলতে পারি এগুলো সবগুলো একটা ল্যাটিস পয়েন্ট, কারণ প্রত্যেকটা ল্যাটিস পয়েন্ট এক একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করে থাকে। সো যেই বিন্দুর মাধ্যমে আমরা পরমাণুগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি সেটাকে বলা হয় ল্যাটিস পয়েন্ট। এগুলো আমি আগের আলোচনা করেছি, তোমরা এগুলো সম্পর্কে মোটামুটিভাবে নিশ্চয় জানো। সো দেখো, তাহলে আমার এই ল্যাটিস পয়েন্টগুলা বা আমার পরমাণুগুলা একই পরমাণু একটা সারি উচ্চভাবে সজ্জিত আছে। তো এখানে আমি একটাই সারি দেখাচ্ছি। আমরা যখন ব্রাগের সমীকরণ প্রতিপাদন করছিলাম সেখানে কিন্তু আমরা অনেকগুলো সারি নিয়েছিলাম, অনেকগুলো পরমাণু গুচ্ছ দিয়ে একটি পদার্থ বিবেচনা করছিলাম, সেখানে অনেকগুলো ল্যাটিস পয়েন্ট আমরা পাইছিলাম। সো আমরা যখন লাউয়ের সমীকরণ থেকে ব্রাগের সমীকরণ যাব সেই জায়গাটিতে আমরা আবার ওই রকম চিত্র যাব, বাট শুধুমাত্র লাউয়ের সমীকরণ প্রতিষ্ঠা করতে হলে আমাদের এরকম একটা চিত্র প্রয়োজন আছে বা এরকম আমাদের বিষয়টা প্রয়োজন আছে, যেখানে আমার পরমাণু গুচ্ছগুলো একটা সারিবদ্ধভাবে একটা সাথে একটা সারিবদ্ধভাবে একটা সারির মাধ্যমে সজ্জিত আছে। সো দেখো, এই যে সারি একটা রেখার মাধ্যমে দেখছি একটা পরমাণু একটা পরমাণু একটা পরমাণু একটা পরমাণু, অন্যভাবে বলতে পারি এগুলো একটা ল্যাটিস পয়েন্ট। এখন আমরা জানি যে প্রত্যেকটা পরমাণু একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে এবং এদের যে ল্যাটিস ভেক্টর বা ল্যাটিস দুইটা পয়েন্টের মধ্যে যে দূরত্ব, এটাকে আমরা ল্যাটিস ভেক্টর বলি বা ল্যাটিস দূরত্ব বলি, সেটা পরিমাণ আমরা এখানে ধরে নিচ্ছি এ। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে দূরত্ব এ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টেরও এ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টেরও এ, আর অসংখ্য পয়েন্ট আছে যেগুলো আমরা এখানে বিবেচনায় নেই নাই। সো আমাদের কিছু বিষয় ধরে নিতে হচ্ছে যে আমরা কি করছি, এখানে একটি অভিন্ন পরমাণুর একটি সারি দেখানো হয়েছে বা আমরা ধরে নিচ্ছি যে অভিন্ন পরমাণুর একটি সারি রয়েছে, যেখানে ল্যাটিস ভেক্টর হচ্ছে আমার এ। এই ল্যাটিস ভেক্টর এ আপতিত এক্স রশ্মি, অর্থাৎ আমরা এই যে এখানে একটা এক্স রশ্মি আপতিত হচ্ছে, আমরা এখানে এই যে রশ্মিটা এখানে দেখছি এই এম পয়েন্টের উপরে একটা ল্যাটিস, এই এম পয়েন্টের উপরে আমার একটা হচ্ছে আপতিত এক্স রশ্মি আসছে। এই আপতিত এক্স রশ্মি এখানে যে ল্যাটিস ভেক্টরটা আছে, ল্যাটিস ভেক্টরের সাথে এটা কতটুকু কোণ উৎপন্ন করছে, আলফা নট কোণ উৎপন্ন করছে। দেখো, আমরা এখানে তাই ধরে নিছি যে ল্যাটিস ভেক্টর এ আপতিত এক্স রশ্মি এর বিমের দিকের সাথে আলফা নট কোণ এবং বিক্ষিপ্ত দিকের সাথে আলফা কোণ সৃষ্টি করে। দেখো, আমার এই যে ল্যাটিস ভেক্টর যেটা ছিল সেটা এক্স রশ্মির যে বিম, এই যে আপতিত বিম, এই আপতিত বিমের সাথে ল্যাটিস ভেক্টরটা আলফা নট কোণ উৎপন্ন করে এবং এটা হচ্ছে এই ল্যাটিস ভেক্টরের সাথে আমার যে তোমার বিক্ষিপ্ত, এখানে তো আর প্রতিফলিত হয় নাই বা প্রতিসরিত হয় নাই, আমার একটা আলফা রশ্মি আসছে। আমরা সাধারণত জানি কি যে একটা পয়েন্ট বা একটা ল্যাটিস পয়েন্ট যেখানে একটা পরমাণু আছে, এই পরমাণুতে যখন একটা এক্স রশ্মি আসছে, এই এক্স রশ্মি এখানে বিক্ষিপ্ত হয়ে তার পথ থেকে কিছুটা দূরে চলে যাচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে আমার এখানকার, আমরা যদি এরকম একটা তল বিবেচনা করি, সো এই ল্যাটিস ভেক্টরের সাথে এই বিমটা আলফা নট কোণ উৎপন্ন করে এবং বিক্ষিপ্ত হয়ে যে রশ্মিটা চলে গেছে সেই বিমটা আমার ল্যাটিস ভেক্টরের সাথে আলফা কোণ উৎপন্ন করে। আমরা এখানে সেই বিষয়টাই ধরে নিয়েছি। সো এখানে একটা আমরা ধরে নিলাম, এখানে আরেকটা ধরে নিলাম, আমাদের প্রমাণ করার জন্য দুইটা পয়েন্টকে আমরা
বিবেচনা করে নিয়েছি। দেখো এরপর আমরা কি বললাম, যে মনে করি M1 ও M2 বিন্দু থেকে দুটি রশ্মি বিক্ষিপ্ত হয়। তো আমরা M1 বিন্দুর জন্য যেরকম বিবেচনা করলাম, M2 ক্ষেত্রেও আমরা একই রকম বিষয়গুলোকে বিবেচনা করছি। এখন আমার যে বিষয়টা বলছে যে M1 এবং M2 বিন্দু দুটি রশ্মি বিক্ষিপ্ত হয়, অর্থাৎ M1 বিন্দুতে একটা রশ্মি বিক্ষিপ্ত হয়, M2 বিন্দুতে একটা রশ্মি বিক্ষিপ্ত হয়, এবং বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব a, অবশ্যই a হবে, কারণ আমার যেহেতু ল্যাটিস ভেক্টর a এবং দুইটা ল্যাটিস পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, অবশ্যই সেটা কি হতে হবে, a হবে। আচ্ছা, এরপরে ধরছে যদি M1 A এবং M2 B যথাক্রমে আপতিত এবং বিক্ষিপ্ত বিমের দিকের উপরে A এর অভিক্ষেপ হয়। এখানে আমাদের কিছু বিষয় বোঝা প্রয়োজন আছে। যারা ফার্স্ট ইয়ার থেকে আমার কাছে পড়ছিল, তোমাদেরকে আমি চেষ্টা করছি আমি বেসিক কিছু বিষয় দেওয়ার জন্য। যেমন অভিক্ষেপ, আসলে অভিক্ষেপ কাকে বলে, যেমন আমি এই পেনটাকে বিবেচনা করতেছি। দেখো এই পেন এখানে আমি রাখলাম, এই পেনের কারণে এর নিচে একটা ছায়া পড়ছে, এই ছায়াটাকেই বলতেছি আমার বিম। এখন এই ছায়াটাকে বলা হচ্ছে অভিক্ষেপ। এখন আমি যদি এই লাইটটাকে যদি কাছে থেকে নিয়ে আসি, সেই ক্ষেত্রে এর যে অভিক্ষেপ আমরা পাবো সেটা কিন্তু বড় হবে, আবার দূরে নিয়ে গেলে তার অভিক্ষেপটা ছোট হবে। তো এই যে ছায়াটা পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি অভিক্ষেপ। সো আমরা যে বিষয়টা ধরে নিচ্ছি, আমার এই পথে একটা আলোক রশ্মি গেছে এবং এই পথে আরেকটা আলোক রশ্মি এক্স রশ্মি আসছে, এই পথে একটা এক্স রশ্মি আসছে, এবং এই যে এক্স রশ্মি আসছে, এই এক্স রশ্মি এটা আবার এই পথে বিক্ষিপ্ত হয়ে গেছে, এটা এই পথে বিক্ষিপ্ত হয়েছে। আর এখানে আমার যে ল্যাটিস ভেক্টরটা আছে, ল্যাটিস ভেক্টরটা হচ্ছে a, এবং এই a এর ছায়া যেটাকে আমরা বলি হচ্ছে অভিক্ষেপ, সেই অভিক্ষেপটা হচ্ছে আমার M1V। অর্থাৎ আমার এই যে রশ্মিটা গেল, এটা কোন রশ্মি বলতো, এটা এক্স এর বিক্ষিপ্ত রশ্মি বা বিক্ষিপ্ত বিম। এক্স-রের যে বিক্ষিপ্ত বিম, এই বিক্ষিপ্ত বিমের উপরে আমার এই ল্যাটিস ভেক্টরের যে অভিক্ষেপ সেটা হচ্ছে M1V। এবং আরেকটা বিষয় বলা হয়েছে, আমার এক্স-রের যে আপতিত রশ্মি কোনটা, আপতিত রশ্মি বা আপতিত বিম হচ্ছে এইটা, এক্স-রের আপতিত বিম এইটা, এবং এই বিমের উপরে আমার যে ল্যাটিস ভেক্টর তার যে অভিক্ষেপ সেটা হচ্ছে আমার এইটুকু, যেটাকে আমরা বলছি M2A। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে আমার M1B হচ্ছে A এর অভিক্ষেপ, এবং M2A এটাও হচ্ছে A ভেক্টরের অভিক্ষেপ, কিন্তু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আপতিত যে বিম তার উপরে, এবং এটা হচ্ছে আমার প্রতিসরিত তোমার বিক্ষিপ্ত যে এক্স রশ্মিটা গেছে তার উপরের বিম, তার উপরের অভিক্ষেপ। তাহলে এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমার যখন একটা আলোক রশ্মি কোনো পরমাণুতে বাধা পেয়ে সে বিক্ষিপ্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আপতিত হওয়ার সময় সে যেইভাবে যাচ্ছে, বিক্ষিপ্ত হওয়ার সময় কিন্তু সেইভাবে যাবে না। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে বোঝাই, আমি এই পেনটাকে এখানে রাখছি, এখানে আমার যে পরিমাণ ছায়া আসছে, এখন আমি যদি এই বোর্ডটাকে একটু বাঁকা করে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই ছায়াটাকে ছোট দেখতে পারবা, অথবা অপোজিটভাবে যদি বাঁকা করে রাখি তাহলে সেই ছায়াটাকে বড় দেখতে পারবা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম, যে আমি যদি কোথাও এই যে সাপোজ এখানে আমি এর অভিক্ষেপ তৈরি করলাম, সো আমি যেই প্লেনের উপরে বা যার উপরে অভিক্ষেপটা তৈরি করতেছি তার উপরে এই অভিক্ষেপের একটা তোমার ভূমিকা রয়েছে। অর্থাৎ এই প্লেনটা যদি একটু কম বেশি করা হয়, সেক্ষেত্রে অভিক্ষেপটাও কম বেশি হতে পারে। তো সেই জন্য আমার আপতিত যে এক্স রশ্মি সেটা যেভাবে আছে, বিক্ষিপ্ত রশ্মি কিন্তু বা বিক্ষিপ্ত বিম্বতে কিন্তু আরও একটু ডাউন হয়ে আছে। তাহলে এখানকার এই মান এবং এখানকার এই মান কিন্তু একই হবে না, এই মানটা একটু কম বেশি হবে, আর যেইটুকু কম বেশি হবে সেইটাই অ্যাকচুয়ালি আমার পথ পার্থক্য। তাহলে আমার পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্য হবে এই বিক্ষিপ্ত যে বিম আর আপতিত যে বিম। বিক্ষিপ্ত বিম কতটুকু হয়েছে, বিক্ষিপ্ত বিমের উপরে যে অভিক্ষেপ আর আপতিত বিমের উপরে যে অভিক্ষেপ, তাহলে এইটার মান আমরা পাইছি M1V, এইটার মান আমরা পাইছি হচ্ছে M2A। সো তাহলে আমার পথ পার্থক্য হবে হচ্ছে এইটা মাইনাস এইটা, দ্যাট মিনস M1B মাইনাস M2A। এবার আসা যাক, এবার বিষয়টা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, এইটুকুনি এখন পর্যন্ত কোনো কথা বলি নাই। এটা আসলে 3 ডাইমেনশনাল ক্ষেত্রে দেখানো হয়েছে। আমরা এখানে একটা রশ্মি দেখাইছি, একটা রশ্মি ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে উদাহরণ হিসেবে একটা গোল কিছু নিতে পারতাম, সাপোজ একটা গোল জিনিসের উপরে যখন এক দিক থেকে যাবে তখন অপোজিট দিক থেকে চলে আসবে। সাপোজ ধরো যে আমি যদি এই ডাস্টারটার কথাই চিন্তা করি, সাপোজ এই পাশ থেকে আসলে এখানে বাধা পেয়ে এই দিকে চলে যাবে, তাই তো? এই পাশ থেকে আসলে বাধা পেয়ে এই দিকে চলে যাবে, এই পাশ থেকে আসলে বাধা পেয়ে
এইদিকে চলে যাবে, এই পাশ থেকে আসলে বাধা পেয়ে এইদিকে চলে যাবে। তো এই ঘটনাটা যদি একটা গোল জিনিসের উপর হতো তাহলে এটা কী করতো, এটা চারদিক থেকে মোটামুটিভাবে গোল হয়ে ঘুরে একটা তৈরি করতো। তো সেই রকমভাবে যেহেতু এটা একটা পরমাণু এবং চারদিক থেকে এক্স রশ্মিটা এখানে আপতিত হবে এবং বিক্ষিপ্ত হবে, ফলে এরকম গোল একটা জিনিস তৈরি করবে, তোমার কনিক্যাল টাইপের একটা গোল জিনিস তৈরি করবে, বা সাকনি টাইপের যে জিনিস ওই রকম একটা জিনিস এখানে তৈরি হবে বিক্ষিপ্ত বিমের দ্বারা। ঠিক আছে, এখানে আপতিত বিমটা দেখানো হয় নাই। সো যাই হোক, তাহলে আমরা যেটা পাইলাম যে এই যে এক্স রে মানে বিক্ষিপ্ত এবং তোমার আপতিত এবং বিক্ষিপ্ত হওয়ার ফলে আমরা যে পথ পার্থক্যটুকু পেলাম সেই পথ পার্থক্যটুকু কতটুকু হয়েছে, M1V এবং M2A। এখন আমরা অপটিক্সে পড়ে আসছি যে যদি কোথাও গঠনমূলক ব্যতিচার হয় তাহলে সেখানে তরঙ্গদৈর্ঘ্যের পূর্ণগুণিতক হতে হবে। পথ পার্থক্যটা যদি তরঙ্গদৈর্ঘ্যের পূর্ণগুণিতক হয় সেক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার হবে। তো আমার এখানে গঠনমূলক ব্যতিচার হবে, কারণ আমার এই ক্ষেত্রে যদি আমরা এখানে যে এক্স রশ্মিটা নিয়ে আসছি সেটা গঠনমূলক ব্যতিচার হলে আমরা দেখতে পারবো, আর ধ্বংসাত্মক ব্যতিচার হলে সেটাকে আমরা দেখতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে গঠনমূলক ব্যতিচার যদি হয় তাহলে গঠনমূলক ব্যতিচার হওয়ার জন্য অবশ্যই এর তরঙ্গদৈর্ঘ্য যেটা আছে সেটার একটা পূর্ণগুণিতক হতে হবে। তো আমার পথ পার্থক্য কত, M1B মাইনাস M2A এইটা, আর গঠনমূলক ব্যতিচার হওয়ার শর্ত হচ্ছে পূর্ণগুণিতক হওয়া লাগবে তরঙ্গদৈর্ঘ্যের। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানকার যে আমার এক্স রেটা আসছে তার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে আমরা লিখতে পারবো ই ল্যামডা। এখানে ই হচ্ছে পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস 1 2 3 4 5 6 7 8 9 10 এনিথিং হতে পারে, এটা কোনো ফ্যাক্ট নাই। সো এই যে এই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে জ্যামিতি প্রয়োগ করব। সেটা হচ্ছে আমি যদি এখানে প্রয়োগ করি যে M1B M2, অর্থাৎ এই যে আমার ত্রিভুজ আমরা পাচ্ছি এরকম করে যদি আমি নেই, মোটামুটি এইরকম করে নিলাম, এখানে M1, এখানে আমার B এবং এখানে আছে আমার হচ্ছে M2। এই ত্রিভুজের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখো এইটুকুর মান আমরা জানি হচ্ছে A, ওকে, আর আমরা কোনো মান জানি না। এখন আমার মান লাগবে হচ্ছে M2B। তাহলে দেখো আমি এখানে cos থিটার সূত্র প্রয়োগ করতে পারি, এই কোণটার মান তো দেওয়া আছে আলফা। তাহলে দেখো আলফা cos আলফা ইজিক্যাল টু আমরা কী লিখতে পারবো, cos আলফা ইজিক্যাল টু লিখতে পারবো হচ্ছে M1B ডিভাইডেড M1 M2, M1 M2। সো আমরা যদি এখান থেকে M1B এর মানটা বের করি তাহলে M1 M2 cos আলফা। আর M1 M2 এর মান কত বলো তো, M1 M2 এর মান এই যে আমার M1 M2 এর মানটা আমরা জানি হচ্ছে যেহেতু ল্যাটিস ভেক্টর, তাহলে দূরত্ব এর মানটা হচ্ছে A, তাহলে এর পরিবর্তে লিখতে পারবো A cos অফ আলফা। তাহলে আমাদের কোন ত্রিভুজ বিবেচনা করলাম, এখানে লিখতে হতো যে আমরা ত্রিভুজ M1B M2 বিবেচনা করতেছি তার জন্য। তাহলে আমরা পাচ্ছি M1B ইজিক্যাল টু A cos আলফা। সিমিলারলি যদি আমরা এইটার কথা বিবেচনা করতাম, এই ত্রিভুজ বিবেচনা করলে আমরা সিমিলারলি পাইতাম হচ্ছে M2A ইজ ইকুয়াল টু আমরা পেতাম হচ্ছে A cos আলফা নট। ওকে, সো আমরা এখন এখানে মানগুলোকে একটু বসিয়ে দিব, তাহলে আমরা পাবো কত, এইটার মান হচ্ছে আমার cos আলফা। সো এইটুকুর মান পাচ্ছি আমরা A cos অফ আলফা মাইনাস A cos অফ আলফা নট ইজ ইকুয়াল টু E ল্যামডা। তো ফাইনালি একে আমরা কমনলি লিখতে পাচ্ছি A cos অফ আলফা মাইনাস cos অফ আলফা নট ইজ ইকুয়াল টু E ল্যামডা। সো এই যে আমরা সমীকরণ পাইলাম, এই সমীকরণকে যদি আমি 1 নম্বর দেই, এই 1 নম্বর সমীকরণটা অ্যাকচুয়ালি লাউয়ের সমীকরণ বলা হয়। সো এখন এই লাউয়ের সমীকরণ আমরা কিন্তু ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে বিবেচনা করলাম, একমাত্রিক ক্ষেত্রে বিবেচনা করলাম। এখন এটাকে যদি আমরা ত্রিমাত্রিক ক্ষেত্রে বিবেচনা করি সেই ক্ষেত্রে আমার x অক্ষ থাকবে, y অক্ষ থাকবে, z অক্ষ থাকবে। তো সেই ক্ষেত্রে XYZ এর অক্ষের জন্য যদি আমরা ল্যাটিস ভেক্টরকে A ভেক্টর, B ভেক্টর এবং C দ্বারা প্রকাশ করি এবং এদের কোণগুলোকে বিটা গামা দ্বারা প্রকাশ করি তাহলে সেটাকে আমরা 3 ডাইমেনশনাল ক্ষেত্রে লিখতে পারবো। তাহলে 3 ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা যদি এটাকে লিখি মোটামুটি রকমভাবে এরকম, দেখো 3 ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা এটাকে এরকম করে লিখবো যে A লিখছিলাম আমরা x অক্ষের জন্য, y অক্ষের জন্য লিখবো হচ্ছে, আচ্ছা এটাকে লিখে দিলাম A cos অফ আলফা মাইনাস cos অফ আলফা নট ইজ ইকুয়াল টু E ল্যামডা। তাহলে y অক্ষের জন্য কি হবে, b ধরে নিলাম এবং cos অফ বিটা ধরে নিলাম মাইনাস cos অফ বিটা নট ইজ ইকুয়াল টু E দিছি, তাহলে আমরা f দিলাম f ল্যামডা। এরপরে z অক্ষের জন্য আমরা এটাকে যদি c বিবেচনা করি তাহলে cos অফ
গামা দিলাম এবং কস অফ গামা নট দিলাম ইজ ইকুয়াল টু আমি জি দিলাম জি ল্যামডা। ওকে, সো এই ক্ষেত্রে আমার এ বি সি হচ্ছে আমার এক্স ওয়াই জেড অক্ষের দিকে ল্যাটিস ভেক্টর এবং আলফা বিটা গামা হচ্ছে আপতিতর জন্য বিক্ষিপ্ত কোণ হচ্ছে তোমার এর সাথে ল্যাটিস ভেক্টরের সাথে, আর এই নটগুলা হচ্ছে আপতিতর সাথে। ঠিক আছে, সো এই হচ্ছে অ্যাকচুয়াল বিষয়। আর ই এফ জি হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ এখানে আমার যখন আমরা গঠনমূলক বাতিচাপ দেখাতে যাব তখন এখানে আমার পূর্ণ সংখ্যা হতে হবে। সো এই হচ্ছে আমার লাউয়ের সমীকরণ। যদি লাউয়ের সমীকরণ প্রতিষ্ঠা করতে বলে দ্যাট ইজ এনাফ। দিস ইজ ওয়ান ডাইমেনশনাল কেস অ্যান্ড দিস ইজ থ্রি ডাইমেনশনাল কেস। যদি আমরা এইভাবেই লিখে দিব যদি শুধু লাউয়ের সমীকরণ বলে। তো এখান থেকে শুধু যদি লাউয়ের সমীকরণ বলে এই পর্যন্ত করলেই হবে এবং এটা 5 মার্কের জন্য আসবে। আর যদি 10 মার্কের জন্য আসে তাহলে লাউয়ের সমীকরণ প্রতিষ্ঠা করতে বলবে এবং সেখান থেকে ব্রাগের যে সমীকরণ সেটিও প্রতিষ্ঠা করতে বলবে। তাহলে এই পর্যায়ে আমরা এখান থেকে ব্রাগের সমীকরণটা প্রতিষ্ঠা করব। কিভাবে করব? সো দেখো আমাদের এটাকে যখন আমরা ব্রাগের সমীকরণ বিবেচনা করব এটার থেকে যখন আমরা ব্রাগের সমীকরণ প্রতিপাদন করব সেই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় একটু এক্সট্রা করে ধরে নিতে হবে। সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ঘন ল্যাটিস ধরে নিতে হবে। ঘন ল্যাটিস ধরলে কি হচ্ছে সুবিধা? ঘন ল্যাটিসের জন্য সব দিকে আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে একই হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমার ল্যাটিস ভেক্টরটার মানও কিন্তু সেম হচ্ছে। অর্থাৎ আমরা যদি ঘন ল্যাটিস ভেক্টর নেই, আচ্ছা আমি আগে আবারও এখানে লাউয়ের সমীকরণটা লিখতেছি। লাউয়ের সমীকরণটা ছিল এ কস অফ আলফা নট আলফা মাইনাস কস অফ আলফা নট ইজ ইকুয়াল টু ই ল্যামডা বি cos of beta minus cos of beta naught is equal to f lambda c cos of gamma minus cos of gamma naught is equal to z lambda। ওকে, সো আমরা এটা কিন্তু কি ছিল, এই তিনটা ছিল হচ্ছে আমার এই তিনটা ছিল হচ্ছে আমার লাউয়ের যে সমীকরণ। এই লাউয়ের সমীকরণকে আমরা 1 নম্বর দিলাম। এই 1 নম্বর লাউয়ের সমীকরণকে আমরা এখন ঘন ল্যাটিসের জন্য বিবেচনা করতেছি। ঘন ল্যাটিস যদি হয় তাহলে কি হবে? a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ আমরা সবগুলোর মান a ধরে নিচ্ছি। এখন ঘন ল্যাটিস বিবেচনা করার পরে এগুলাকে আমরা বর্গ করব। তাহলে 1 নং সমীকরণকে আমরা বর্গ করব এবং এটা আমরা ঘন ল্যাটিসের জন্য বিবেচনা করতেছি। তাহলে এখানে আমরা লিখে দেব যে ঘন ল্যাটিসের জন্য বিবেচনা করি এবং 1 নং সমীকরণকে আমরা বর্গ করে পাই। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো? তাহলে এর উপর বর্গ করলে হচ্ছে a স্কয়ার, আর এইটুকুর উপর বর্গ করলে a মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেছে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কত? cos স্কয়ার আলফা মাইনাস 2 cos alpha naught প্লাস cos স্কয়ার আলফা নট গেল। আচ্ছা, প্লাস এগুলো তো আলাদাভাবে লিখবো। আবার এই পাশে এটাকে যদি স্কয়ার করো, এখন b ইজ ইকুয়াল টু কিন্তু a, যেহেতু ঘন ল্যাটিস বিবেচনা করছো তাহলে প্লাস a স্কয়ার cos স্কয়ার বিটা মাইনাস 2 cos of beta নট প্লাস cos স্কয়ার বিটা। ওকে, প্লাস আবার এইটা করবা। সো ঘন ল্যাটিস বিবেচনা করছো তাহলে সি এর মানটাও কিন্তু এ হবে। সো প্লাস হবে কত? আচ্ছা আমি এখানে ধরবে না, আমি এখানে লিখতেছি প্লাস a স্কয়ার cos স্কয়ার গামা মাইনাস 2 cos অফ গামা নট প্লাস cos স্কয়ার গামা নট প্লাস এবার এই পাশে দেখো ইকুয়াল এবার এই পাশে, তাহলে এর উপর স্কয়ার করলে হচ্ছে ই স্কয়ার ল্যামডা স্কয়ার প্লাস এফ স্কয়ার ল্যামডা স্কয়ার প্লাস জি স্কয়ার ল্যামডা স্কয়ার। ওকে, সো এই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা নেই, এটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে এগুলোকে একটু আলাদা আলাদা করে লিখবো, অর্থাৎ এই স্কোয়ারগুলোকে আলাদা করে লিখবো, স্কোয়ার ছাড়াগুলোকে আলাদা করে লিখবো। তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো সবার থেকে এ স্কোয়ারকে কমন নাও, তাহলে কি থাকে? দেখো আমরা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস ওকে
আর এই পাশে কি ছিল, এই পাশে ছিল হচ্ছে আবার প্লাস দিলাম, দিয়ে এবার হচ্ছে নটেরগুলো নাও, তাহলে কস স্কোয়ার তোমার আলফা নট প্লাস কস স্কোয়ার বিটা নট প্লাস কস স্কোয়ার গামা নট মাইনাস, এবার -2 কমন নাও, তাহলে 2 কমন নিলে কি থাকবে এগুলা, তাহলে -2 কমন নিলে থাকে কত কস আলফা কস আলফা নট। আচ্ছা মাইনাস তো কমন নিয়ে নিছি, তাহলে আমার এখানে থাকছে মাইনাস আর থাকছে প্লাস হয়ে যাবে, তাহলে কস অফ বিটা নট, এখানে লিখতেছি প্লাস কস অফ গামা নট। আচ্ছা এই পাশে কি থাকে দেখো, আমরা যেহেতু সবাই ল্যামডাকে কমন নিলে থাকে হচ্ছে ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, আর এখানে হচ্ছে ল্যামডা স্কোয়ার। এখন দেখো আমাদের যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা এখানে একটা সূত্র জানি যে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি, অর্থাৎ কস স্কোয়ার থিটা প্লাস কস, এই সূত্র আমরা যদি এখানে প্রয়োগ করি যে কস স্কোয়ার আলফা, আমাদের যে সূত্র ছিল আমরা আগেরটাতেও প্রতিপাদন এই সূত্রটা ইউজ করছি, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো কত 1, এটার পরিবর্তে হয়ে যাবে কত 1, তাহলে থাকে কত দেখো এ স্কোয়ার 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু কস অফ আলফা নট প্লাস কস অফ বিটা নট প্লাস কস অফ গামা নট। আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার এবং এখানে ল্যামডা স্কোয়ার। এখন দেখো তাহলে 1 আর 1 কত হয় 2 হয়, তাহলে আমরা আরেকটা লাইন লিখে ফেলি, এখান থেকে আমরা একই সাথে 2 কমন নিচ্ছি, এখানে 2 এখানেও 2, তাহলে আমরা 2টাকে কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে 2a স্কোয়ার, আর এখানে থাকে কত 1 মাইনাস তোমার কস অফ আলফা নট প্লাস কস অফ বিটা ইন্টু কস অফ বিটা নট প্লাস কস অফ গামা ইন্টু কস অফ গামা নট। আর এই পাশে আছে কত ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার ইন্টু ল্যামডা স্কোয়ার। তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝছো। এখানে আবার ক্লিয়ার করে দিচ্ছি, 1 আর 1 প্লাস করলে 2 হয়, এখানে 2 আছে, এখানে 2 ইন্টু এটা আছে, তাহলে আমরা যদি 2কে কমন নিই এখানে থাকে হচ্ছে 1, আর এখান থেকে 2 কমন নিলে শুধু এই যে এইটুকু থাকে, সেটাই লিখছি। এরপরে দেখো আমরা একটা চিত্র আমাদের দরকার আছে, সেই চিত্রের মতো করে আমরা এখানে আপতিত এবং বিক্ষিপ্ত কোণটার আপতিত যে বিম এবং বিক্ষিপ্ত যে বিম এর মধ্যবর্তী কোণকে আমরা ফাই ধরে নেব। সো আমি চিত্রটা একটু এঁকে নেই, তারপরে তোমাদেরকে আমি দিচ্ছি। সো উপরেরগুলো নিশ্চয়ই সমস্যা হয় না, আমরা এই সমীকরণটা আমাদের দরকার, বাকিগুলোকে আমি মিশাই দিব। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিতে পারো, আমি এই চিত্রটা উঠাই দিচ্ছি, তারপরে আমি হচ্ছে তোমাদের এটা বুঝাই দিচ্ছি। দেখো, সো দেখো এইবার আমরা এখানে এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। আগের ক্ষেত্রে আমরা শুধু একটা সারি বিবেচনা করছিলাম পরমাণুদের, বাট এই ক্ষেত্রে যেহেতু আমরা ব্রাগের সমীকরণ যাচ্ছি, ব্রাগের সমীকরণ চিত্রটা তোমরা দেখছো, আমরা এরকম চিত্র ইউজ করছিলাম সেখানে। সো আমরা এখানে 3টে সারি নিছি বা কয়েকটা সারি আছে, সেখানকার আমরা কয়েকটা পরমাণু নিছি। সো আমাদের ওই যে চিত্র, সেই এই চিত্র কিন্তু একই বিষয়, কিন্তু সেখানে শুধু আমরা একটা সারি নিয়েছিলাম, এখানে আমরা অনেকগুলো সারি নিছি। তো দেখো আমার এই যে এখানে এই পরমাণু বা এই ল্যাটিস পয়েন্টের উপর একটা এক্স রশ্মি আসছে এবং এটা এখানে বিক্ষিপ্ত হয়ে এই পথে চলে যাচ্ছে। আবার সিমিলারভাবে এখানেও একটা এক্স রশ্মি আসছে, এখানে বিক্ষিপ্ত হয়ে এটা চলে যাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস ধরে নিচ্ছি যে এতক্ষণ কিন্তু আমরা আলফা নট ধরে নিয়েছিলাম যে আপতিত রশ্মি, মানে এই 1 ডাইমেনশনাল ক্ষেত্রে বা ধরো যে এ ভেক্টরের সাথে বা এক্স অক্ষ বিবেচনা করেও আমরা বলতে পারি এক্স অক্ষ বা এ ভেক্টর যেটাই বলো না কেন, তার সাথে তার প্রতিফলিত বিক্ষিপ্ত দিকের সাথে যেই কোণ সেটাকে আমরা আলফা নট ধরছিলাম। লাইক আমরা যদি এখান কথা বলি যে সাপোজ এটা আসলো, এখানে বিক্ষিপ্ত হয়ে চলে গেল, সেটা এর সাথে যে কোণ, এই যে এই কোণ থিটা ধরে নিচ্ছে, সাপোজ সে থিটা কোণটাকে আমরা ধরে নিচ্ছি। থিটা কোণটা ছিল আগের ক্ষেত্রে আমার আলফা কোণ, এবং আলফা নট কোণটা ছিল এই যে যেটা আসছে অর্থাৎ এইটা, সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে তোমার আলফা নট কোণ, এরকম সেটা ছিল। বাট এখন আমরা যে বিষয়টা ধরে নিচ্ছি সেটা হচ্ছে
আপতিত যে রশ্মি, অর্থাৎ আমরা যদি এটাকে বিবেচনা করি যে আপতিত যে রশ্মি এবং বিক্ষিপ্ত যে রশ্মি, এই আপতিত রশ্মি আর বিক্ষিপ্ত রশ্মির মধ্যবর্তী কোণ, লাইক এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি কত, ফাই কোণ। তাহলে ফাই কোণ যদি আমরা ধরে নেই, তাহলে দেখো এই চিত্রটার সাথে আমরা বিবেচনা করে নিতে পারি এই কোণটা থিটা কোণ, এই কোণটাও থিটা কোণ। তাহলে এইটা যদি থিটা কোণ হয়, এটা থিটা কোণ হলে কিন্তু এইটাও থিটা কোণ হওয়া লাগবে। এই কোণ যদি থিটা কোণ হয়, যেহেতু এটাও একটা সরলরেখা, এটাও একটা সরলরেখা, এইটা থিটা কোণ হলে এইটুকুও থিটা কোণ হবে। আবার এইটা যদি থিটা কোণ হয়, তার মানে এটাও থিটা কোণ হচ্ছে। তার মানে টোটালটা মানে কত হচ্ছে, 2 থিটা। এবং আপতিত রশ্মি বিক্ষিপ্ত রশ্মিটাকে যদি আমরা টেনে দেই, এটাও কিন্তু বিক্ষিপ্ত রশ্মির মতোই হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কোণের এই কোণ সমান হচ্ছে। তার মানে আমরা যে বিষয়টা পাচ্ছি যে এই ফাই কোণ যেটা ছিল হচ্ছে আপতিত এবং বিক্ষিপ্তর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই আপতিত এবং বিক্ষিপ্তর মধ্যবর্তী কোণ যেটাকে আমরা এখন ধরে নিচ্ছি, সেই কোণ সেটা ইজিক্যাল টু কত হচ্ছে, 2 থিটা হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু পরে ইউজ করব। এখন যে জিনিসটা আমার ইউজ করা লাগবে, যে আমরা ধরে নিচ্ছি আপতিত যে এক্স রশ্মি এবং বিক্ষিপ্ত যে এক্স রশ্মি, এদের মধ্যবর্তী কোণ আমরা এখন একবার ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ফাই। তাহলে ফাই যদি ধরে নাও, সেই ক্ষেত্রে কিন্তু আমার আর এইটুকু থাকছে না, এই টোটালটার পরিবর্তে আমরা, যেহেতু এই টোটালটুকু সমানই বোঝাচ্ছে আমার বিক্ষিপ্ত আপতিত কোণের যে সমীকরণ, তাহলে টোটালটার পরিবর্তে আমরা এখন নতুন করে লিখতে পারবো, সেটা হচ্ছে 2a², এখানে 1 ছিল 1 থাকবে, মাইনাস এইটুকুর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে cos অফ ফাই, আর ওই পাশে যা ছিল তাই e² প্লাস f² প্লাস g² ইন্টু ল্যামডা স্কোয়ার। ওকে, আবারও আমি রিপিট করতেছি, আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে আপতিত, এবং এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে যে আপতিত এবং বিক্ষিপ্ত রশ্মির মধ্যবর্তী যে কোণ, সেটা হচ্ছে ফাই। এবং এখান থেকে আমি যেহেতু যতটুকু বুঝাই দিচ্ছি, সেটা আমরা একটু পরে ইউজ করব যখন আমরা থিটাতে, ফাইটাকে থিটাতে কনভার্ট করব। তাহলে ফাইকে যদি আমরা থিটাতে কনভার্ট করি, তাহলে ফাই ইজিক্যাল টু 2 থিটা হবে, হ্যাঁ, অথবা থিটা ইজিক্যাল টু ফাই ডিভাইডেড 2 আমরা এটা লিখতে পারবো। তাহলে দেখো, এখন আমরা এখান থেকে একটা সূত্র ইউজ করি, সেটা হচ্ছে আমরা জানি কি যে 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয় বলো তো, cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার, সরি 1 মাইনাস cos থিটা ডিভাইডেড 2 sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা ডিভাইডেড 2। তাহলে আমরা যদি এটা লিখি, যে উল্টা করে যদি লিখি, তাহলে আমরা কি লিখবো, যে 1 মাইনাস cos থিটার পরিবর্তে কি লিখতে পারবো, 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড 2। তো এই 1 মাইনাস cos ফাই এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস cos ফাই এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 2a² 1 মাইনাস, এখানে হচ্ছে 2 sin স্কয়ার ফাই ডিভাইডেড 2, আর এখানে যা ছিল তাই e² f² প্লাস g² ইন্টু ল্যামডা স্কয়ার। ওকে, তো আশা করি এই পর্যন্ত তোমরা আস্তাগফিরুল্লাহ, 1 মাইনাস cos ফাই, 1 মাইনাস cos ফাই মানেই তো হচ্ছে আমার এটা। তো টোটালটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 2 sin স্কয়ার ফাই ডিভাইডেড 2। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে হয় কত, 4। তাহলে আমি এগুলোকে মিশিয়ে দেই, তাহলে 2 আর 2 গুণ করলে কত হচ্ছে, 4a² sin স্কয়ার ফাই ডিভাইডেড, ফাই তো না, ফাই ডিভাইডেড 2। আচ্ছা, ফাই ডিভাইড 2 মানে কত দেখো তো, এই ফাই ইজিক্যাল টু 2 থিটা, তাহলে ফাই ডিভাইড 2 ইজিক্যাল টু কত হবে, থিটা হবে। তাহলে ফাই ডিভাইড 2 মান পরিবর্তে আমরা বসাবো কত, থিটা বসাই দেবো। থিটা ইজ ইকুয়াল টু a² প্লাস f² প্লাস g² ইজিক্যাল টু ল্যামডা স্কয়ার। এবার খেয়াল করো, ওকে, এই পর্যন্ত সব ঠিকঠাক। তো আমরা দুইটা তলের যে সম্পর্ক দেখছিলাম, যে দুটি তলের মধ্যে যে আন্তঃতলীয় দূরত্ব এইচ ইজিক্যাল টু কি ছিল, আমরা ওই সমীকরণটা এখানে প্রতিপাদন করবো। আমরা ওই সমীকরণটা আগে ইউজ করেছিলাম, ওইটা এখানে যদি প্রতিপাদন করি, দেখো এরকম ছিল অনেকটাই, DHKL ইজ ইকুয়াল টু, দেখো আমাদের এইটাই ছিল যে DHKL ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে a ডিভাইডেড √h² প্লাস k² প্লাস l²। তো আমরা এইটা এখানে ইউজ করবো। সো দেখো, আমরা যদি এখানে কিছু জিনিস ধরে নেই, যে E ইজ ইকুয়াল টু NH, F ইজ ইকুয়াল টু NK, G ইজ ইকুয়াল টু NL। আমরা এই মানগুলোকে যদি এখানে বসায় দেই, তাহলে 4a² sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু
ই স্কোয়ার, তার মানে কত হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে কত হবে এন স্কোয়ার কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল স্কোয়ার ইন্টু ল্যামডা স্কোয়ার। তাহলে আমরা একসাথে এনটাকে কমন নিচ্ছি, এটাকে কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার কমন নিলাম, তাহলে আমার থাকছে এন, আর এখান থেকে এন স্কোয়ারগুলো লেখা লাগছে না, সরাসরি আমরা এটা লিখে দিতে পারতেছি। তাহলে দেখো আমরা এখন এইটুকুর মান যদি বসাই এখান থেকে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যদি এখান থেকে একটু কাটাকাটি করে নিই, আচ্ছা এই এ স্কোয়ারটাকেও এখানে দিয়ে দিচ্ছি, দেখো তাহলে কত হয় 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার, আর এখানে থাকছে কত এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার। সো দেখো এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু এ স্কোয়ার হয়, আর রুট ওভারটা চলে যায়, মানে এইচ স্কোয়ার এটা থাকে, আর এই পাশে কিন্তু থাকে কত ডি থাকে, তাহলে ডি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে ডি স্কোয়ারটাকে ভাগ আকারে লিখতে পারবো, তার মানে 4 সাইন স্কোয়ার ডি ইজ ইকুয়াল টু কত হবে এন স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার ল্যামডা স্কোয়ার ডিভাইডেড তোমার ডি স্কোয়ার হচ্ছে কিন্তু, ওকে। কারণ উল্টা হয়ে যাচ্ছে, দেখো এটা উল্টা হয়ে যাচ্ছে, এখানে যেভাবে আছে উল্টাই আছে, তার মানে এটা ডি স্কোয়ারটা নিচে চলে আসবে, আর ডি এইচকে এল দ্বারা তলকে বোঝাচ্ছে, এইচ তল কে তল এবং এল তলের উপরে, যেহেতু আমরা তল এখানে লিখছি না তাই আমাদের দরকার নাই। সো তাহলে দেখো আমরা এখান থেকে কী লিখতে পারি, এখন যদি আমরা এটাকে রুট ওভার করে দিই তাহলে কত হবে 2, আর এই ডিটাকে এই পাশে পার করো 2d সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে। সো মনে করে দেখো এটাই কি ছিল আমার ব্রাগের সূত্র, এক্স রশ্মি অপবর্তনের জন্য ব্রাগের সূত্র। তাহলে আমরা লাউয়ের যে সমীকরণ এটাকে একটু পরিবর্তন করলে সেটাকে আমরা প্রতিপাদন করে ব্রাগের সূত্র প্রতিপাদন করতে পারবো, এবং এই প্রশ্নটা তোমাদের টোটালি 10 মার্কের। আর তোমরা যদি এরকম করে প্রতিপাদন করো, চিত্র অবশ্যই দিতে হবে এবং ব্যাখ্যাগুলো অবশ্যই দিতে হবে, ইনশাল্লাহ তোমরা এখান থেকে 10 মার্ক পেয়ে যাবে। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। পরের ক্লাসে পরের বিষয় নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।